সৌদি বাবা যেই মেয়ের সাথে ছিল, আমিও যদি তার সাথে থাকতে পারি তাহলে মনে হয় বাংলাদেশে মানে এই জীবদ্দশায় বেহেস নসিব হবে। শিক্ষা সফর হয় না, স্টাডি ট্যুর, ওরকম করে হলো অ্যাটলিস্ট মিনিমাম 1 সপ্তাহ প্রতিটা মানুষের জেলে থেকে আসা উচিত। রাষ্ট্রদূত কে ভাই? আমি তো মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী ছিলাম সেই 2014 সালে। এখন ওই যে একটা রুম ফেমাস হয়েছে যে নাহিদরা সবাই ভাত খাচ্ছে, ভাতের হোটেল বলা হয়। হ্যাঁ, আমি দেখলাম এটা তো সেই রুম। তো সেভাবে আমি বুঝেছি আচ্ছা তাহলে আমাকে ডিবি সেই ভাতের হোটেলে রাখা হয়েছে। এটি নিউজের তারকা আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন সময়ের আলোচিত একজন মানুষ। তার সাথে আজকে কথা বলবো, জানবার চেষ্টা করব তার জীবনের গল্প। আমাদের সাথে আছেন মেঘনা আলম। স্বাগত মেঘনা আলম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা জানি যে বর্তমান সময়ে আপনার খুব কঠিন একটা সময় যাচ্ছে। একটা রিকভারি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু সমাজে দেখা যাচ্ছে অনেক রকমের ভ্রান্ত ধারণা বা অনেক রকমের গুজব রটে গিয়েছে। তো কিছুটা সেগুলো আসলে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা যদি একটু জানতে চাই আজকে আমাদের এটি নিউজের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই কি ঘটেছিল এবং বর্তমানে আপনার এই সময়টা এত কঠিন কেন হলো? বেসিক্যালি এখন হচ্ছে এক ধরনের লিগ্যাল হ্যারাসমেন্ট বলতে পারি, যেটার মধ্য দিয়ে যাচ্ছি। এবং এটা আসলে আমার একার সাথে না। এখন এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেখানে আমরা দেখেছি একটা সেই 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে। মানে যেই একটা কালো আইন বাংলাদেশে আসলে বিশাল একটা সময় ধরে বলতে গেলে প্রচলিত ছিলই না বা হারিয়ে গিয়েছিল, বিলুপ্ত হয়েছিল, সেটা নতুন করে হঠাৎ করে আসলে আবার অ্যাপ্লাই করা শুরু হয়েছে। এবং এটা আসলে এমন একটা আইন যেখানে একটা ব্যক্তি আসলে কোনো অপরাধ করেছে কিনা, কিংবা অপরাধের কোনো আলামত আছে কিনা, বা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কোনো কিছুই প্রয়োজন হয় না। কেউ তার পুঞ্জিগত অধিকার খাটিয়ে আসলে একটা ল অ্যাপ্লাই করতে পারে যে ওই ব্যক্তিকে আমার সন্দেহ হচ্ছে সে কোনো খারাপ কাজ করতে পারে, তাকে তুলে নিয়ে আসুন। সো আমার ক্ষেত্রে আসলে সেটাই হয়েছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে কী কারণে আমাকে নেওয়া হয়েছে এটার আসলে অনেক রকমের গুজব আমরা শুনছি, আমিও দেখছি এবং জানছি, তার কোনোটাই আসলে সঠিক নয়। এবং একটা ধারা এখন দেখা যাচ্ছে যে, আমি আগেই বলেছি যে আমি একা না, আমার ঘটনাটা আসলে পপুলার হয়েছে বা ছড়িয়ে গিয়েছে। তবে এরকম এখন অসংখ্য দেখা যাচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড কেস হচ্ছে। আমি যখন জেলে যাই, ডিটেইন থাকি, সেই সময় আমি সেখানেও দেখি আরও 4 জন রয়েছেন যাদেরকে একইভাবে আসলে এসপিএ দিয়ে নিয়ে আসা হয়েছে। এবং এখনও যখন আমি বেইলে আছি বাইরে, তখনও আমি অন্যদের সম্পর্কে জানছি, অন্য লয়াররা আমাকে জিজ্ঞেস করছে যে আমার সময় আমি কিভাবে ফাইট করেছি। তো আমার এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে, যেহেতু তাদের কাছে আরও অনেক নতুন কেস আসছে। তো বাংলাদেশের মানুষের এটা আসলে বুঝতে একটু সময় লাগছে যে স্পেশাল পাওয়ার একটা কি, যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এটার প্রচলন আমরা কেউ দেখিনি। এবং যেটা এখন হয়ে আসছে ট্রেন্ড, সেটা হচ্ছে আপনি যখন হাইকোর্টে বলতে যাবেন, মানে ওইটাই আপনার একমাত্র জায়গা যেখানে আপনি বলবেন যে এই লটা তো আসলে প্রয়োগ করা সঠিক হচ্ছে না, ততক্ষণে দেখা যায় তারা আপনাকে অন্য একটা ভুয়া মামলাতে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় লিগ্যাল ফাইটটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে আমি লাকি যে আমাকে ওই ভুয়া মামলাটা দেওয়ার আগে আমি হাইকোর্টে যেতে পেরেছি, যে কারণে মানুষের কাছে আসলে অনেকটা ক্লিয়ার হয়েছে আমার অবস্থানটা। এই তো। আচ্ছা, আমরা একটা বিষয় দেখেছি যে যেদিন আপনি গ্রেফতার হয়েছিলেন সেদিন আসলে লাইভে গিয়েছিলেন। আমি আসলে ওই দিনকে গ্রেফতার হইনি, এটা একটা ভুল ধারণা মানুষের মধ্যে। আমাকে গ্রেফতার দেখানো হচ্ছে 17ই এপ্রিল, আমি যদি ভুল না করে থাকি। কারণ আমার বিরুদ্ধে ফাইনালি যে ভুয়া মামলাটা দেয়া হয় সেটা হচ্ছে 15 এপ্রিলে, তারও আরও 2 দিন পরে হচ্ছে আমাকে গ্রেফতার দেখানো হয়। তো মানুষ যেটা মনে করে যে লাইভে আমাকে গ্রেফতার করেছে, সেটা আসলে আইনিভাবে বা সামাজিকভাবে সঠিক না। সেটাকে আটক বলা যেতে পারে, অপহরণ বলা যেতে পারে, সেটাকে তুলে নিয়ে যাওয়া বলা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই আসলে অ্যারেস্ট নয়। হ্যাঁ। আচ্ছা, সেদিনকার একটু আমরা তো আসলে লাইভে অনেক কিছুই দেখেছি, কিন্তু এর বাইরে যখন লাইভটা বন্ধ হয়ে গেল তখন কি ঘটেছিল একটু যদি? লাইভটা যখন বন্ধ হয়ে যায়, যেহেতু আমি হচ্ছে একদমই ক্লিয়ার ছিলাম যে আমি কিছু পুরুষদেরকে আসলে এইভাবে দরজা খুলে দিব না। এবং আমি লাইভের মধ্যেও বলছিলাম যে আমার বাসায় আজ পর্যন্ত কখনো কোনো ছেলে মানুষকে আনা হয়নি, এন্টার করা হয়নি। সো আপনারা তো আমার বিনা পারমিশনে চলে এসেছেন, ওয়াই উড আই অ্যালাউ ইউ ইনসাইড। সো একদম লাস্ট মোমেন্টে দেখা যায় যে তারা একজন মহিলা পুলিশ, 2 জন মহিলা পুলিশ তারা নিয়ে আসে, এবং তারাও হচ্ছে পুলিশের কস্টিউমে না, নর্মাল জামা কাপড় পরে আসছে এরকম। সো সেই মহিলাদেরকে দিয়ে আসলে আমার বাসার সব কিছু সার্চ করে, এবং আমার যে পাসপোর্ট থাকে সেটা তারা খুঁজে বের করে, পাসপোর্টটা নিয়ে যায়।
এবং আমার যেই ল্যাপটপটা দিয়ে আমি লাইভে এসেছিলাম, কারণ আসলে তখন তো আমার রেগুলার লাইভে আসার এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি আমার আইফোন দিয়ে পারছিলাম না লাইভ অপশনটা অন করতে। ট্রাই করছিলাম যে কিভাবে আসলে বাইরের মানুষের সাথে কানেক্টেড হওয়া যায়, যে কি হচ্ছে সেটার একটা এভিডেন্স থাকুক, কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছিল না লাইভটা। তো সেই ক্ষেত্রে আমি নিরুপায় হয়ে অনেকটা আমার ল্যাপটপ দিয়ে চেষ্টা করি এবং ল্যাপটপটা দিয়ে আমি আসলে আমার লাইভটা করি। সো আমার যে ম্যাকবুকটা ছিল সেটাও তারা নিয়ে যায়, কারণ তাদের একটা গোল ছিল যে লাইভটা কিভাবে ডিলিট করে ফেলা যায় যাতে এটা ছড়িয়ে না যায়। ওই কারণেই আসলে আমার ল্যাপটপ এবং ফোন এটা নিয়ে যাওয়া হয়। তো সেই সময় আমাকে আসলে বলছিল না যে তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং আমরা লাইভেও দেখেছি শেষ সময় পর্যন্ত তারা দাবি করছিল যে তারা ভাটারা থানা থেকে এসছে, বাট অ্যাকচুয়ালি তারা ডিবির লোক ছিল। এবং আমাকে যখন গাড়িতে নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন আইনি পরিভাষায় আসলে আমাকে জানানো তাদের সিস্টেম, যে কে আসলো, কি কারণে আসলো, আমার উপরে কোনো কমপ্লেইন আছে কি না, বাট সেগুলো আসলে কিছুই বলা হয়নি। আমি যখন আমাকে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে একটা কনফারেন্স রুমে আমাকে বসানো হয়, এবং আমার ওই যে মেমোরিতে থাকে না, আমরা তো টেলিভিশনে অনেক কিছু দেখি, তখন আমার মাথায় আসে যে এই রুমটা আমার খুব পরিচিত। কারণ এই রুমটা আমি দেখেছি যে যখন ছাত্র আন্দোলনটা হয়েছিল তখন ওই যে একটা রুম ফেমাস হয়েছে যে নাহিদরা সবাই ভাত খাচ্ছে, ভাতের হোটেল বলা হয়। হ্যাঁ, আমি দেখলাম এটা তো সেই রুম। তো সেভাবে আমি বুঝেছি আচ্ছা তাহলে আমাকে ডিবি সেই ভাতের হোটেলে রাখা হয়েছে। ইনফ্যাক্ট দ্য ফানিয়েস্ট পার্ট ইজ আমাকে অ্যাকচুয়ালি যখন ভাত সার্ভ করে ওই টেবিলে, তখন আমি বুঝি দিস ইজ ওয়্যার আই অ্যাম। হ্যাঁ, ভাতের হোটেলে আপনি ভাত খেয়েছেন? আসলে ওই পরিস্থিতি না, খাবার খাওয়ার মতন পরিস্থিতি থাকে না, বাট দিয়েছে খাবার সামনে, ভাত, ডাল, মুরগি, তারপর হচ্ছে ফ্রাইড রাইসও দিয়েছে একদিন, কিন্তু আসলে ওই সময়ে সেগুলো খাবার টেস্ট করার মতন অবস্থা থাকে না। তো এত ইন্টারভিউর সময় আসলে ওই ভাতের হারুন যিনি ছিলেন এখন তার একজন রিপ্লেসমেন্ট আছেন, মানে ওই হোটেলে যিনি খাবার সার্ভ করতেন, আমরা তাকে ওয়েটার বলি বা যাই বলি, সেই ওয়েটারটা আসলে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ভাতের হোটেলটা আছে আর কি। মানে সময় পরিবর্তন হয়েছে কিন্তু ভাতের হোটেল ঠিকই আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, যেদিন লাইভে আমরা শুনেছি যে আপনি একজন ব্যক্তির, সেটা আমরা আসলে নামটা সেভাবে মেনশন করছি না, যে একজন রাষ্ট্রদূতের কথা বলছেন যে তার হয়ে আসলে তার কারণে এসেছিল এবং এসে আপনাকে আটক বলেন, যেটা আপনার ভাষায় বলছেন অপহরণ, না আইনি ভাষায়, আমার ভাষায় না। আপনি আচ্ছা, সেই ব্যক্তিটা আসলে কেন, এটার নেপথ্যের আসলে গল্পটা যদি আমাদের একটু বলতেন। আমি নাম বলি, আমি ঈসা বলি, কারণ তিনি রাষ্ট্রদূত না এখন আর, ওনার রাষ্ট্রদূতের চাকরি চলে গিয়েছে বলতে পারি, মেয়াদ শেষ হয়ে গেছে বলতে পারি, যেটাই হোক, বাট আমার যেই দিনকে লাইভ হয়েছে তার পরের দিনই আসলে কোইন্সিডেন্টালি তার চাকরিটা শেষ হয়ে গেছে। তো তিনি তো আসলে আর রাষ্ট্রদূত নয়, তো ওকে আমরা ওর নাম দিয়ে অ্যাড্রেস করি ঈসা। তো তাহলে ঈসা ঈসার আসলে, চাকরি কি আপনার কারণে গিয়েছে? এটা আসলে কমন সেন্স কি বলে, একটা চাকরির মেয়াদ তো আসলে আমি হঠাৎ করে লাইভ করব বা আমাকে হঠাৎ করে তুলে নিয়ে যেতে আসবে, তার ঠিক পরের দিনই তো আসলে একেবারে তার দেশে ফেরত চলে যেতে হবে, এমন অবস্থা হয়ে তো আসলে চাকরি শেষ হয়ে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব না। তো আসলে আমরা যদি কজ অ্যান্ড এফেক্ট চিন্তা করি তাহলে বলতে হয় যে হয়তো এই কারণেই তার চাকরিটা হারিয়েছে। তবে বাস্তব কি হয়েছে সেটা আসলে সবচেয়ে বেটার হয় যে প্রশাসন নিজে বললে, এবং সেটা মনে হয় আমাকে প্রশ্ন না করে মিডিয়ার উচিত প্রশাসনকে সরাসরি জিজ্ঞেস করা যে ওনার চাকরিটা আসলে কি কারণে আমাকে তুলে নেওয়ার পরের দিনই শেষ হয়ে গেল। আচ্ছা, সেই সাথে আমরা একটু জানবো যে আসলে আপনি বলছেন যে তার চাকরি চলে গিয়েছে, কিন্তু আপনাকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, আপনাকে বলছেন যে ভাত হোটেলে ভাতও খাইয়েছে, এরপরে আপনাকে কি প্রশ্ন করা হয়েছে, তারা আসলে কি বলেছে আপনাকে? তারা আমার একটু রিলেশনশিপ কাউন্সেলিং করলো, কারণ আমার কাছে খুবই, যেহেতু আমি একজন নিরাপরাধ মানুষ, তো অবভিয়াসলি যেভাবে করে একজন অভিযুক্ত ব্যক্তি বা একজন আসামিকে তারা ইন্টারোগেট করতে পারবে, আমাকে তো সেটা করার কোনো সুযোগ ছিল না। সো আমাকে বারবার বলছিল যে আমরা জীবনে কোনো দিন এরকম আসামি দেখি নাই। হ্যাঁ, তো আমি বলেছি মানে এরকম আসামি দেখি নাই যে এত তেজ অ্যান্ড অল। সো আমি বলেছি আমি তো আসামি না, আমাকে আসামি জীবনে এরকম কিভাবে দেখবেন, আসামি হলে না দেখবেন। সো দেখা যাচ্ছিল যে বারবার তাদের কাছে একটা ফোন কল আসছিল, ফোন কলে তারা জিজ্ঞেস করছিল যে কি বলছে, কি হচ্ছে, তারা বারবার বলছিল আমরা কি বলবো, উনি চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, বিকজ ইট ওয়াজ আউটরেজিয়াস। একটা মানুষকে হুটহাট করে কোনো মামলা, কোনো কারণ ছাড়া তার বাসা থেকে তার দরজা ভেঙে, মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে, মানে রাতের অন্ধকারে আপনারা তুলে নিয়ে আসবেন, এটা তো কোনো মানুষই স্বাভাবিকভাবে নিবে না। এবং আমি তো আসলে যথেষ্ট ভদ্রতা, যথেষ্ট মার্জিতভাবে তাদেরকে বলেছি যে আমার বিরুদ্ধে কি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনারা কারা।
আমাকে যারা চেনের ব্যাপার না, মোটামুটি সামাজিকভাবে যেখানে আমি গিয়েছি সবাই জানে যে আই এম দ্য লাস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড টু হ্যাভ এনিথিং দ্যাট ইজ লাইক ড্রাগ, অ্যালকোহল হোক, সিগারেট হোক, হোয়াট এভার ইট ইজ। মানে আমার পুরো টিমও যদি একসাথে স্মোক করে, বা এখন যে একটা ট্রেন্ড আছে আমাদের ইসাও করে যে হুকা, শিশা অ্যান্ড স্টাফ, দেখা যাচ্ছে সবাই পিয়ার প্রেশার দিলেও জীবনে আমাকে দিয়ে করাতে পারবে না, এবং এটার কিন্তু কোনো মোরাল রিজন নাই। আমি জাস্ট জিনিসটা পছন্দই করি না। আচ্ছা মেঘনা, একটা জিনিস জানতে চাইবো যে আসলে সেই সাবেক রাষ্ট্রদূতের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি ছিল? সাবেক রাষ্ট্রদূত আমি তার বাগদত্তা ছিলাম। এখন উই কল ইচ আদার ফিয়ান্সে। এখন বাংলাতে আমি এই শব্দটা নতুন শিখেছি, বাগদত্তা, আমরা তো বলি ফিয়ান্সে। অ্যান্ড আমাদের সম্পর্কে শুধু একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের লিগালাইজেশন অফ ম্যারেজ কিভাবে করা যায়। যেহেতু সৌদি আরবিয়াতে একটা সিস্টেম আছে, আইনি প্রতিবন্ধকতা, যে সারা পৃথিবী থেকে মাত্র 4টি দেশ তাদের আইন সেই 4টি দেশের মানুষের সাথে বিবাহ আসলে অ্যালাউ করে না। এবং খুবই আমাদের জন্য আসলে একটা দেশ হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি বলি বা আমাদের দেশের ব্র্যান্ড ইমেজ বলি এতখানি লো যে ছোট করে দেখার সেই 4টা দেশের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে। এবং সেখানে আসলে ভারতও নাই, মানে আমাদের আশেপাশে যে ছোট ছোট দেশগুলো আছে বা আমাদের চেয়েও দরিদ্র আমরা মনে করি ইকোনমিক্যালি, সেই দেশগুলোও নেই। সেখানে একেবারেই নাম না জানা একটা দেশ, যেমন চাঁদ। আপনি কি জানেন চাঁদ নামে একটি দেশ আছে? এরকম নাম না জানা কিছু দেশ নিয়ে 4টি দেশকে তারা কোনোভাবেই অ্যালাউ করে না যে এদের সাথে তাদের স্পেশালি হচ্ছে ডিপ্লোম্যাটিক বা হচ্ছে রয়্যাল সেক্টরের কেউ, মানে যাদের প্রেস্টিজিয়াস একটা ভ্যালু আছে, তাদের কোনোভাবে আসলে বিয়ের পারমিশন দেওয়া হয় এটা কি না। আপনি বাগদত্তা হওয়ার আগে জেনেছিলেন যে 4টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে? আমি জিনিসটি বাগদত্তা হওয়ার আগে জেনেছি না পরে জেনেছি, তার চেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে জিনিসটা ডিসক্রিমিনেটরি এবং জিনিসটা থাকা উচিতই না। এবং যদি এরকম সিস্টেম থেকে থাকে, আমার দিক থেকে হোক, যে কোনো সৌদি আরবিয়ার পার্সনের দিক থেকে হোক, তাদের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে এই সিস্টেমটা আসলে কিভাবে ওভারকাম করা যায়। তো আমার আর ইসার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল হাউ ক্যান উই ওভারকাম দিস, ইয়া। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে ঈসা তো আসলে ম্যারিড পারসন, বিবাহিত ছিলেন, সেটা কি আপনি সম্পর্কের আগে জানতেন কিনা? নো, 100% নো। আপনি খোঁজ নিয়েছেন কিনা বা তারকে আসলে খোঁজ নেয়ার কোনো ওয়ে তো নাই। ইনফ্যাক্ট এই যে এত যে ঘটনা ঘটলো, ঘটনা বলে যে রটে যাওয়া, যে আরো এক্সেস অনেক অনেক জিনিস আমরা শুনছি বানোয়ার, কিন্তু আমরা কি কোনোভাবে, আপনারা কি ঈসার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন? সেই সিস্টেমটা আসলে বা তার কোনো কিছু কি কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো রিসোর্সে কোনো জায়গায় আপনারা খুঁজে পেয়েছেন? আমার কিভাবে খুঁজে পাবো? যেটা আমরা সামনাসামনি দেখি সেটা হচ্ছে উনি একটা প্রেস্টিজিয়াস পজিশনে আছেন, এবং সেই পজিশনটাতে তো সে নিশ্চয়ই হাসি তামাশা করে পৌঁছান নাই। তার নিশ্চয়ই সেই প্রজ্ঞা বা সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা ছিল যার কারণে আছেন। এবং এখনো যে বলা হচ্ছে যে সে বলাতে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমি জানি না সেটা কতখানি সত্য, এখনো জানি না। কিন্তু যদি সে বলাতে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র তো আসলে কোনো ইনভেস্টিগেশন বা তার ব্যাকগ্রাউন্ড চেক করেনি। তারাও ধরে নিয়েছে যে এই পজিশনে একটা মানুষ সৎই হবে বা তার কথার একটা ভ্যালুই থাকবে। সেই সাথে সৌদি আরব নিয়ে আসলে মুসলমান বা আমরা যারা আমার আসলে মুসলিম সৌদি আরব এই জিনিসটা কাজ করে নাই। আমার তার প্রতি অ্যাজ আ পার্সন যে সম্মানের জায়গাটা ছিল এবং ওনার যে অরা, পার্সোনালিটি, প্লাস হচ্ছে ওনার পজিশন, সব কিছু নিয়ে আমার কাছে মনে হয়েছে, আমার ফ্যামিলিরও মনে হয়েছে, আমার ফ্রেন্ডস, আমার যারা যারা সার্কেল তাকে চিনে, সবার কাছে মনে হয়েছে হি ইজ ট্রাস্টওয়ার্দি। সো উই ওয়েন্ট উইথ দ্যাট। তাহলে আপনি কখন জেনেছেন যে তার আসলে স্ত্রী রয়েছে এবং তার সেখানে একটি পরিবার রয়েছে? তার যে একটা বিয়ে হয়েছিল সেটা আমি জানতাম, কারণ তিনি আমাকে তার বাচ্চা কাচ্চার ছবিও দেখিয়েছে। বাট আমার কাছে যে ইমপ্রেশনটা ছিল সেটা হচ্ছে উনি ডিভোর্স অথবা সেপারেটেড, কোনো একটা চলমান বিয়ের সম্পর্কে তিনি আছেন, এটা আমার কাছে কখনোই বলা হয়নি, কখনোই সেভাবে উপস্থাপনও করা হয়নি। এবং আমার ধারণাও ছিল যে হি ইজ নট ম্যারিড, হি ইজ ডিভোর্সড। তো আমি যেভাবে জেনেছি সেটা হচ্ছে উনি যার সাথে বৈবাহিক সম্পর্কে আছেন বা ছিলেন, আমি জানি না এখনও আছেন কিনা, তিনি হচ্ছে কোনোভাবে আমাকে খুঁজে বের করেন এবং একটা সৌদি নাম্বার থেকে আমাকে ফোন করেন। এবং আমি প্রথমে একটু অবাকই হই যে হতে পারে কেউ থাকে না সম্পর্কের মধ্যে অনেক মানুষই অনেক রকম সমস্যার সৃষ্টি করার ট্রাই করতে পারে। সো ইন দ্য ভেরি বিগিনিং আই ওয়াজ ভেরি কশাস যে আসলেই এরকম ধোঁকাবাজি হচ্ছে নাকি কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে।
আমি তাকে যখন আমাকে সে রিচ করে সে কিন্তু নিজের পরিচয় বলে না যে আমি তার ওয়াইফ বা সামথিং। সে আমাকে খুবই আসলে এমনভাবে ফোন কলস দিতে থাকে, আমি ভাবি যে আমাকে সৌদি আরব থেকে কে ফোন দিবে ঈসা ছাড়া। সো আমি আসলে নর্মালি ঈসার সাথে আমার নর্মাল নর্মাল রিলেশনশিপে যেরকম হয় যে ইউ নো হাউ উইমেন আর, যে আমাদের মন চাইলে আমরা ফোন ধরি, মন চাইলে ধরি না। হ্যাঁ, তো আমি ভাবছি যে আমাকে কে ফোন করছে, ওই ফোন করছে হয়তো। তো ও 7-8 বার কল দিয়েছে, আমি আমার কাজে আছি, আমি ভাবছি যে আমি ফ্রি হয়ে পরে কল ব্যাক করব। আমি তো বুঝতে পারছি না যে আসলে একটা মহিলা ফোন দিচ্ছে এই নাম্বার থেকে। ইনফ্যাক্ট পুরা সৌদিতে আমাকে ও ছাড়া কে ফোন দিবে, আই থট ইটস হিম। আচ্ছা, ফোন যখন করলো প্রথম ফোনে কি বললো? ফোন দিয়ে আমি তো ফোন ফার্স্ট এগুলো তো আমি রিসিভ করি না, আমি ভাবছিলাম আমি ফ্রি হয়ে পরে কল দিব। তারপর দেখি যে আমাকে কিছু মেসেজ পাঠিয়েছে এবং খুব চালাকি মার্কা মেসেজ। হ্যাঁ, মানে এই মেসেজ দিয়ে বোঝার উপায় নেই সে কে। ওই আমার বিভিন্ন কাজ, বিভিন্ন ফেসবুক পোস্ট, হ্যাঁ, এগুলো সে আমাকে ইনবক্সে এমনভাবে জিজ্ঞেস করছে যেন ঈসার হয়ে কেউ জিজ্ঞেস করছে। এখন আমি এক্সাক্ট জিনিসগুলো বলবো না। তো আমার তখন মনে হলো ওর অফিস থেকে কি কেউ আমাকে কল দিচ্ছে। এমন মনে হয়েছে কিনা যে বিয়ের জন্য খোঁজ খবর নিচ্ছে সেখান থেকে? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাই ঘটে যে একটা মেয়ে দেখছে, তার পরিবার থেকে খোঁজ খবর নিচ্ছে। যে হতেই পারে, বাট কোনোভাবেই যেটা হয়েছে সেটা মনে হয়নি। তারপরে যখন আমার তার সাথে কথা হয়, সে বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করে, অ্যান্ড at some point she got really emotional, মানে একেবারে হচ্ছে কান্নাকাটি, ওনার জীবনের অনেক কিছু শেয়ার করে যে she has given so much to this marriage. এখনও তার কিছু হিস্ট্রি বলে যে আমি একাই না, আমি ছাড়াও এরকম ঘটনা আরও কিছু মেয়ের সাথে ঘটেছে এবং তাদের সে নামও বলে। আমি চিনতেও পারি, যখন সে আমাকে হিন্টসগুলো দেয় তখন আমি চিনতেও পারি। বাংলাদেশের নাকি বাংলাদেশের বাইরের কেউ? বাংলাদেশি মনে হয় আমি একাই, কারণ বাকি যে দুইজনকে আমি শনাক্ত করতে পেরেছি দুইজনই আসলে হোয়াইট ফরেন উইমেন, মানে ল্যাটিনা না, দে আর ওয়েস্টার্ন উইমেন। সো বাংলাদেশে আরও কেউ আছে কিনা আই এম নট শিওর, বাট আমি যাদেরকে শনাক্ত করতে পেরেছি তারা বিদেশি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দেখেছি যে সে আপনাকে বেশ কিছু উপহার গিফট দিয়েছে, সেগুলো আসলে আপনি সামনে এনেছেন, যেটি নিয়ে আসলে বাংলাদেশের মানুষেরও খুব জানার ইচ্ছে যে আসলে কি কি গিফট আসলে মেঘনা আলমকে দিয়েছে সেই সাবেক রাষ্ট্রদূত। এখন গিফট তো অনেক কিছু পাঠিয়েছে, সেগুলোর ডিটেলসে আমি যাব না, কিন্তু এটা আমি ক্লিয়ার করতে চাই যে যেটুক গিফট দামি, যেটাকে আমরা আসলে ভাবি যে দামি কিছু দিয়েছে, প্রতিটা জিনিসই আমি তাকে রিটার্ন করেছি। মানে কি, আমি নিয়েছিলাম ফেরত দিয়েছি সেরকমের না। যখন গিফটটা পাঠিয়েছে তখনই আমি ওটা সেন্ড অফ করে দিয়েছি যে আই এম নট গোইং টু কিপ। আচ্ছা, একটা গিফটের বলুন যে মানে অনেক দামি গিফট দিয়েছে যেটা আপনি অনেক দামি বলতে আমি অ্যাকসেপ্ট করেছিলাম শুধু একটাই জিনিস, এবং এখানে একটা হাস্যকর কাহিনীও আছে। আচ্ছা না, সেটা আমি না বলি। তিনি আমাকে হচ্ছে প্রথমে একটা গোল্ডের অলংকার দেয়, সেটা আমি ফেরত পাঠিয়ে দিই। আচ্ছা, যাই হোক, সো ফাইনালি হচ্ছে যেটা আমি অ্যাকসেপ্ট করি, দ্যাট ইজ দি এঙ্গেজমেন্ট রিং। ওইটাই হচ্ছে আমি একমাত্র জিনিস যেটা অ্যাকসেপ্ট করেছিলাম। সেটাও আসলে আমি যখন এই ঘটনাগুলো জানি তখন রাগে ফেরত পাঠিয়ে দিই। আচ্ছা, এর পরবর্তী যখন জানলেন তার ওয়াইফ আপনাকে ফোন করেছে, কথা হলো, জানালো তার আরো অন্য নারীর সাথে সম্পর্ক রয়েছে, তখন আপনি কি সিদ্ধান্ত নিলেন? এবং তার সাথে আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দেই, অ্যান্ড ব্লক মিনস ফ্রম এভরিওয়্যার, যে আমাকে কোনোভাবে আর রিচ করতে না পারে। এবং আমি আমার দিক থেকে আমি খুব ক্লিয়ারলি বলি যে ওর সাথে আসলে আমার পরিচয় বা সম্পর্ক যেভাবে শুরু হয়েছিল সেটা কিন্তু আসলে ছিল একটা কাজ ভিত্তিক, তার সাথে যে আমার প্রথম থেকেই প্রেম এমন না। সো আমি বলি যে আমার কাজকর্ম যেটা যেখানে যেরকম আছে সেভাবেই চলতে হবে, নাথিং শুড গেট এফেক্টেড বাই ইয়োর সেলফ ক্রিয়েটেড ড্রামা। এবং আমার সাথেও আসলে জিনিসপত্র তো পানির মতো পরিষ্কার। এখন আমি হয়তো আমার নিজেকে ভালো ফিল করানোর জন্য বলতে পারি যে আমাকে সে রিয়েল লাভই করেছে, অন্যদের সাথে প্লে করছিল, বাট একটা পার্সন যখন রিপিটেশন দেখায় একই কাজের তখন আসলে ওরকম ভাবার স্কোপ থাকে না। তারপর অনেকে আমাকে বলছেও যে আমি হয়তো অনেক বেশি ফাস্ট রিয়্যাক্ট করে ফেলেছি, মেবি হি অ্যাকচুয়ালি হ্যাড গুড ইন্টেনশন ফর মি। আমি যদি এরকম রিয়্যাক্ট না করতাম হয়তো সে পরবর্তীতে তার যিনি ছিলেন ওয়াইফ তার কাছে বিষয়টা ক্লিয়ার করতো বা আমার কাছে করতো, হয়তো সে আসলে ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিল। আই হ্যাভ হার্ড আ লট অফ ভ্যারিয়েশন ফ্রম পিপল যে ওয়াই ডিডন্ট ইউ গিভ হিম দ্য টাইম টু এক্সপ্লেইন। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলেই যদি সে নিজেকে পরিষ্কার করতে চেত, সে তো আসলে আমার বাবা মার বাসায়ও যায়, তিনি আমার বাসায় যেখানে আমি থাকতাম কখনো উপরে আসে নাই, কিন্তু আমাকে নিচে ড্রপ করতো, বা ওই বাসা পর্যন্ত এমনও হয়েছে যে সে উপরে এসে ধাক্কাধাক্কি নক করেছে আগে,
আগে কোন একটা কারণে হয়তো কিন্তু তার তো ঝগড়া একটা হলো, প্রটোকল রয়েছে, আরে প্রটোকল নিয়ে কিসের আসলে প্রোটোকল, কিছু একটা ঝগড়া হলো, সে এসে দরজা ধাক্কাধাক্কি করে সে ভেতরে চলে আসবে, আমি বাসায় নাই। মানে বিষয়টা এমন যে হ্যাঁ আমাদের হ্যাঁ নর্মাল আমরা যখন বাংলাদেশের যখন আমরা দেখি যে যে যারা তরুণ ইয়া তরুণীরা প্রেম করে যে রিয়েক্ট গুলা করে ঠিক একই রকম। একই রকম, ইনফ্যাক্ট আ লট মোর ইন্টেন্স। কারণ আমাদের একটা সাধারণ পরিবারের ছেলের হয়তো গিয়ে কারো বাসায় ধাক্কাধাক্কি করবো এই সাহসটা হবে না, ওনার সেই এক্সট্রা সাহসগুলো ছিল। কারণ বিকজ অফ হিজ কস্টিউম অর হোয়াট এভার, দেখা যেত আমার বিল্ডিং এর গার্ড, আমার বিল্ডিং তো ক্যামেরা কন্ট্রোল, হ্যাঁ, সো আমার বিল্ডিং এর গার্ডরাও হচ্ছে ভয় পেত যে ওনাকে থামাবো কি থামাবো না, হ্যাঁ। সো দেখা গেছে উনি যখন বাসায় এসছে তখন অন্য মানুষ ছিল বাসায় এবং তারা বলেছে যে আপনি ফোন কল করেন ওকে। তো এই যে সিন ক্রিয়েটগুলো করা, এগুলো তো সে আগে করেছে, তো তার যদি নিজেকে ক্লিয়ার করার আসলে ইন্টেনশন থাকতো সে কিন্তু এসে সামনাসামনি দেখা করে ক্লিয়ার করতে পারতো। সেটা না করে সে ফোন কল করে, সে ওর নাম্বার ব্লক করার পরে সে আননোন 3-4টা নাম্বার জোগাড় করে সে ফোন করে, সে মেসেজ পাঠায়, সে গিফট পাঠায়, যে গিফট দেখে আমি খুশি হয়ে হয়তো আই উইল টেক হিম ব্যাক, কনভিন্স করার চেষ্টা, কনভিন্স করে। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে মানুষ যদি সৎ হয় তাহলে ইউ উইল গো মিট and talk face to face, right? That is something he did not do. Anyway, এই তো ব্লক করার পরে মানে সব জায়গা থেকে আপনি বলছেন যেমনটা যে ব্লক করার পরে সে কি আর যোগাযোগ করেছিল কিনা বা কথা হয়েছে কিনা? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যে গিফটগুলো এখন মানুষকে শো করি সেগুলো কিন্তু এই ঘটনার পরে পাঠানো আমাকে। উনি যখন দেখলো যে আমার গিফটগুলো আমি ফেরত দিয়ে দিচ্ছি তখন উনি ফাইনালি করলো কি, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি, ওখানে কর্মরত একজন পার্সন আছেন। দেখেন আমরা বাংলাদেশ, যেমন ও রাষ্ট্রদূত, বাংলাদেশেরও তো রাষ্ট্রদূত আছে সৌদিতে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাষ্ট্রদূতকে নিয়ে কেউ ও মাই গড রাষ্ট্রদূত বলে না। ওকে, মানে আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি, আমাদের অ্যাকসেপ্টেন্স গ্লোবালি খুবই নেগলিজিবল নাই। না বিশেষ করে একটা বিষয় থাকে যে আমরা তো আসলে মানে ফরেনার কাউকে দেখলে আসলে আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করে বা দেখি যে কি সে কোথা থেকে এলো, এই ধরনের বিষয়। এইটা একটা দাসত্ব, মানসিক দাসত্ব আমাদের মধ্যে হয়ে গেছে বাই জেনারেশনস, এবং এটার জন্য আসলে আমি মানুষকে দায়ীও করতে পারি না। কারণ আমরা সেই ব্রিটিশ শাসনামল, আমরা সেই ওই পাকিস্তানিদের অ্যাগ্রেশন, তারপরে এই বিগত কিছু সময় আমরা দেখেছি ভারতীয় অ্যাগ্রেশনও ছিল। তা আমাদের দেশটা তো আসলে সবসময় কারো না কারো ডমিনেশনের আন্ডারে ছিল। তো আমি এটাকে আসলে এই মানসিক দাসত্বটা আমি ন্যাচারাল হিসেবেই দেখি। তবে যেই ব্যক্তি শফিকুর, ওর কিন্তু একটা ভালো পদমর্যাদা থাকা উচিত, যেহেতু সে আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। কিন্তু সে লিটারালি হচ্ছে আমার ভিসা প্রবলেম সলভ করা, আমার টিকিট প্রবলেম সলভ করা, আমার মানে ম্যাডামের কি লাগবে দেখো টাইপের সার্ভেন্ট ছিল সত্যি যেটা। তো সেই শফিকুর আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে ম্যাডাম আমাদের হচ্ছে একটা অফিসিয়াল ডিপ্লোম্যাটিক গিফট আপনাকে বলেছে রাষ্ট্রদূত দেওয়ার জন্য, এটা সৌদির রাজা পাঠিয়েছেন। Look at the explanation. কি ছিল সেই গিফটটা আসলে? Look at the explanation. বলেছে যে সৌদির বাদশার পাঠানো খেজুর, এইটা বাংলাদেশে হচ্ছে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে, আপনাকে রাষ্ট্রদূত বলেছে এটা পৌঁছে দিতে। এবং এই ফোন কলটা যখন আসলে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক করে, এটা কিন্তু আর পার্সোনাল গিফট থাকে না, ইট বিকামস আ ডিপ্লোম্যাটিক গিফট, রাইট? এখন আমি তো সেই লোককে বলতে পারছি না যে কি হয়েছে, বা আমি বলতে পারছি না যে আমাদের পার্সোনাল প্রবলেম হচ্ছে এটা নিয়ে যাও ফেরত। সো আমি অনেকটা বাধ্য হয়ে বলেছি ঠিক আছে আমার অফিসে পৌঁছে দেন, এবং আমার অফিসের লোককে নাম্বার দিয়ে বললাম যে আপনারা কথা বলেন, পৌঁছে দেন, ঠিক আছে। সো যেটা দিল সেটা হচ্ছে 200 কেজি খেজুর। ওকে, দিস ইজ দি উইয়ার্ডেস্ট গিফট টু গিভ সামওয়ান রোম্যান্টিক্যালি। আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে এরকম আছে যে কেউ কোনো নারীকে আসলে ইমপ্রেস করার জন্য খেজুর পাঠিয়েছে 200 কেজি। বাট আমাদের বাংলাদেশ থেকে যেমন আমরা বিভিন্ন দেশে আম পাঠাই, জানি তো আমরা আম নিয়ে যে এক ধরনের কূটনীতি হয়, যে এটা নিয়ে আবার ঝগড়াঝাটিও হয় যে ভারতকে কেন পাঠালেন। তো সৌদির যে সিস্টেম, ওরা হচ্ছে খেজুর পাঠায়, যেহেতু এটা ওদের একটা ন্যাচারাল, না ওদের এটা একটা ন্যাচারাল রিসোর্স। আমাদের জন্য যেমন আম হচ্ছে একটা স্পেশাল আইটেম, আমার দেশের কালচারের সাথে সংযুক্ত, ওর দেশেও খেজুরটা এরকমের এক ধরনের প্রোডাক্ট। তো ওরাও যখন আসলে অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে চায় তখন ওরা সরকারি বিভিন্ন মহলে বা বিভিন্ন জায়গায় ওই খেজুরটা পাঠায়। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে তার সাথে যখন সম্পর্ক ছিল, কোথায় দেখা হতো বা আপনাদের কথা তো ফোনে হতো, কিন্তু এর বাইরে দেখা হতো কিনা? দেখা না হলে কি একটা সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছায়? অবশ্যই দেখা হতো, সব জায়গায় দেখা হতো। ঢাকাতে নর্মাল মানুষরা যেরকম করে বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফেতে যায়, দ্য সেম ওয়ে
অ্যান্ড অলসো আ লট অফ টাইম ইন দি এম্বাসি, ইন দি সৌদি এম্বাসি ইটসেলফ, কারণ অনেকে ভাবে যে ওর আলাদা বাসা বা রাজপ্রাসাদ আছে কিনা, ও সৌদি এম্বাসিতেই থাকে। এবং ওর যাওয়ার পরে এখন যিনি এসেছেন নতুন রাষ্ট্রদূত, সেও সেই সৌদি এম্বাসি বিল্ডিংয়েই থাকে। তার টার্ম শেষ হয়ে গেলে যে আসবে সেও সৌদি এম্বাসি বিল্ডিংয়েই থাকবে। তো এখানে আলাদা কোনো রাজপ্রাসাদ বা আলাদা কোনো জায়গা, হোটেল, এগুলো কিছু নেই। আচ্ছা, কিন্তু অনেকের মাঝে এই তথ্যটা আসলে গুঞ্জনটা শোনা যায় যে আপনার সাথে তার খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। সেই বিষয়টা নিয়ে আসলে আপনি বারবারই আমি দেখেছি যে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আপনি বলছেন বা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। কি ছিল আসলে অন্তরঙ্গ কোনো সম্পর্ক ছিল কিনা? এখন অন্তরঙ্গ যদি সম্পর্ক কিছু থাকেও, সেটার মধ্যে কিন্তু বেআইনি বা অসামাজিক বা নন রিলিজিয়াস এটা হওয়ার কোনো স্কোপ নাই। ফার্স্টলি যেহেতু তার সাথে আমি বলেছি শুধুমাত্র লিগালাইজেশন ছাড়া উই আর লাইফ পার্টনার্স ইন সিম্পল টার্মস। এখন স্পিরিচুয়ালি বলি, মেন্টালি বলি, একটা মানুষের সাথে একটা মানুষের সারা জীবন কাটানোর কমিটমেন্ট, এটা তো অলরেডি আমাদের মধ্যে আছেই। তো সেটা কি বিয়ের মাধ্যমে নাকি সেটা কি বিয়ে করেছেন আপনারা? বিয়েটার ডেফিনেশন কি আসলে এটা বুঝতে হবে। বিয়ে একটা হচ্ছে আপনি কাগজ কলমে লিগালি করেন কোর্টের জন্য, সেটা কিন্তু আসলে বিয়ে না, সেটা বিয়ের বৈধতা, ওটা কিন্তু বিয়ে না। আপনি যদি মুসলিম হিসেবে কারোর সাথে গিয়ে শুধু কাগজে সাইন করে তার সাথে থাকা শুরু করে দেন, আপনার কিন্তু পাপ হচ্ছে, কারণ আপনাদের বিয়ে হয় নাই। বিয়েটা আলাদা একটা জিনিস। এখন আমি সেটার এক্সপ্লেনেশনে যাব না। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের মধ্যে যদি অন্তরঙ্গতা হতো, তাহলেও সেটাতে আসলে সামাজিক কোনো অবৈধতা হওয়ার স্কোপ নেই। মানে মন থেকে আপনারা বিয়েটাকে গ্রহণ করেছেন। রাইট, বাট দ্য ফানিয়েস্ট পার্ট হচ্ছে সেই জিনিসটা হয়নি। এখন যে কোনো কারণেই হতে পারে হয়নি, এবং যে কোনো কারণে না। আমি আজকে এই যে একটা সুন্দর প্রোগ্রাম, এখানে আমি আবার আসলে সেই শব্দ চয়ন করতে চাই না, কিন্তু আমি সবাই দেখেছে যে আদালত যেখানে, সেখানে আমি এই বিষয়টা ক্লিয়ার করেছি। কিন্তু ক্লিয়ার করা তো উচিত আসলে প্রোগ্রাম, কারণ প্রোগ্রাম হলেও কিন্তু এটা জানানো উচিত। ক্লিয়ার হলে আসলে আমরা যারা হচ্ছে বাংলাদেশি মুসলিম বা আমরা নিজেদেরকে যারা মডারেট মুসলিম বলি, আমরা দেখা যাচ্ছে, আমার নিজের কথা আমি যদি বলি, আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমরা একদিন হচ্ছে শার্ট প্যান্ট পরি, একদিন হচ্ছে হিজাব পরি, আমরা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলি, এবং আমরা কিন্তু দিন শেষে গিয়ে নামাজও পড়ি, নিজেদেরকে মুসলিমও দাবি করি, রাইট? সো সেই জায়গা থেকে আমাদের নারীরা আসলে যতখানি ফ্রিডম বলবো না, আমি বলবো যতখানি হচ্ছে সামাজিকভাবে ইউজ টু হওয়ার কথা যে কারোর সাথে শারীরিক সম্পর্কে যাবে, আমাদের বাংলাদেশি নারীরা সেরকম ইউজ টু না। উই নিড মোর টাইম, উই নিড মোর মেন্টাল প্রিপারেশন। সো আমার ক্ষেত্রে, তার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা করা সম্ভব হয়নি, এই তো আর কি। মানে তার মানে বলছেন যে এই ধরনের কোনো কিছু আপনাদের দুজনের মাঝে হয়নি? অফ কোর্স 100%। কিন্তু এই ধরনের গুঞ্জন তো শোনা গিয়েছে আপনি অন্তঃসত্ত্বা ছিলেন, এই ধরনের বিষয়গুলো আসলে বিভিন্ন এটা নিয়ে আসলে ওনার সাথে আমার বিভেদটা শুরু হয়, কারণ রিলেশনশিপ, ম্যারেজ ভেঙে যেতেই পারে, অনেকের জীবনেই হয়। হয়তো নারী হিসেবে এটা আমাকে যত এফেক্ট করে, হয়তো একটা পুরুষের কাছে এত খারাপ লাগা বা সামাজিক জিনিসগুলো ফেস করা এত হয় না, কিন্তু এটা তো হতেই পারে, অনেক মানুষের জীবনেই হয়। আসলে ওনার সাথে আমার যেটা নিয়ে ঝগড়াঝাটি বা ঝগড়াও হয় নাই, যদি সামনে এসে ঝগড়া করতো তাহলেও আমি মানসিকভাবে আসলে ডিট্যাচ হতে পারতাম যে উফ খুব খারাপ লোক বা আমাকে বিপদে ফেলেছে। এই ঝগড়াটাও কোনোদিন হয়নি, কারণ শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ভালো মেসেজ, আমি তোমার কেয়ার করি, ভালো কথা, এগুলোই ছিল। প্রবলেমটা যেখানে হয়েছে সেটা হচ্ছে আমি যে শফিকুরের কথা বলেছি, এই শফিকুর সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মানুষ, এর বাইরে বিভিন্ন মানুষ, আমাদের মিউচুয়াল সার্কেল, আমাদের সোশ্যাল সার্কেল, এখন বাংলাদেশে সবাই মেঘনা আলমকে চিনে, তখন কিন্তু চিনতো না। তখন একটা ডেফিনিট সার্কেল যেখানে আমি কাজ করি, যেখানে আমি সার্ভাইভ করি, তারাই আমাকে চিনতো। সেই সার্কেলটার মধ্যে মানুষকে বলে বলে বেরিয়েছে যে ও জানে, শফিকুর জানে যে ওর বস যে ইসা, ওকে জানিয়েছে যে that he had a child with me, যেটা হচ্ছে অ্যাবর্শন করা হয়েছে। So that is such a negative derogatory remark about me. এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটা মনে হয়েছে যে পরিকল্পিতভাবে আসলে আমার লাইফ এবং আমার ক্যারিয়ারটাকে আসলে একটা হুমকির মুখে ফেলার একটা প্রয়াস। তো আমি তাদেরকে খুবই স্ট্রিক্টলি বলি যে এই যে গুঞ্জনটা, এটা কেন ছড়ানো হচ্ছে, অন্তঃসত্ত্বার যে গুঞ্জনটা, হ্যাঁ, মানে এরকম একটা ফালতু গুঞ্জন কেন ছড়ানো হচ্ছে, এটাই কিন্তু আসলে ওনার সাথে আমার ফার্স্ট ক্ল্যাশ। এবং খুবই অদ্ভুতভাবে শফিকুর এবং সে এটাকে খুবই অ্যাগ্রেসিভলি ডিল করেছে, কারণ তারা যদি আসলে এরকম কিছু না বলে থাকতো তাহলে তো অনেক সিম্পল একটা অ্যান্সার হচ্ছে না, আমরা এরকম কিছু বলি নাই, রাইট?
ওর ওর হচ্ছে যেখানে যারা দাবি করছে তারা শুনেছে তাদের সামনে ক্লিয়ার করা যে এরকম কিছু ঘটেনি, কিন্তু তারা সেটা তাহলে করেনি। আমরা মানে একদম সহজে যদি বলতে চাই, মানে তার মানে হচ্ছে যে অন্তঃসত্ত্বার যে গুজবটি আসলে রটানো হয়েছে সেটি একদমই মিথ্যা ছিল। জি, একদম মিথ্যা। আচ্ছা মেঘনা, আরেকটা বিষয় জানতে কারণ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বায়োলজি না। সবার পৃথিবীতে সবার জন্ম তো জিসাস ক্রাইস্টের মতো না, যদিও আমাদের পার্সনের নাম ঈসা, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়তো মিরাকুলাসলি কোনো যেখানে কোনো ধরনের জাদু সম্পর্কই হয়নি, মন্ত্রের মাধ্যমে কোনো সম্পর্ক ছাড়া হয়েছে ঈসা না, আলাইহিস কিন্তু মানুষ সালামের, তো সাধারণ মানুষ কিন্তু তো সাধারণ মানুষের জন্ম এভাবে কিন্তু হয় না। সাধারণ মানুষ যেটা জানতো, মানে আজ হয়তোবা আমাদের এই প্রোগ্রাম থেকে হয়তোবা আজকে ক্লিয়ার হবে বিষয়টি, কিন্তু এর আগ পর্যন্ত যেটি জানতো যে আপনার সাথে ঈসার সাথে বেশ অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং আপনি এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হন, সেই বিষয়টা সাধারণ মানুষ জানতো। আজকের সেটি আপনি পরিষ্কার করলেন। আচ্ছা আমি যদি একটু জানতে চাই যে জেলে যখন গিয়েছিলেন তখন আসলে আপনি তো অনেক দেশ বিদেশে ঘুরেছেন এবং অনেক জায়গায় কাজ করছেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? জেলের জীবনটা কেমন কেটেছে? আমার একটা দিন আসলে অনেক খারাপ লেগেছে জেলের মধ্যে, সেটা হচ্ছে জীবনে প্রথম পহেলা বৈশাখ যে দিনটা, সেটা আমি জেলের মধ্যে কাটাই। এবং বাইরে থাকলে হয় না যে আপনি নারীরা যেরকম শাড়ি পরে, একটা সাদা শাড়ি পরা, হাতে একটু চুড়ি পরা, অথবা হচ্ছে ওই দিনটা একটা ব্যাপার থাকে যে বাসায় ইলিশ মাছ রান্না হবে, অনেক ধরনের প্রিপারেশন থাকে, বাইরে বের হওয়া হয়, অ্যাটলিস্ট আর কিছু না হলেও ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে বসে একটু ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া, একটুক তো হয়। তো জীবনে প্রথমবার আসলে জেলের মধ্যে দেখলাম পহেলা বৈশাখ আসলো এবং এই কোনো উদযাপন কোনো কিছুই নেই। ওই দিনটা অনেক খারাপ লেগেছে এবং তখন তো আসলে আমি জানতাম না যে ভবিষ্যৎ কি হবে, আদৌ কখনো আমি বের হতে পারবো কিনা, বের হতে পারলে সমাজ আমাকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে চিন্তা করবে। এবং খুব খারাপ লাগতো যে আমার জীবনে তো একটা কালিমার মতন হয়ে গেল, কারণ আমি নিরপরাধ হই। আমার নিরপরাধ তো একটা পরের শব্দ, আমার তো আসলে ক্রাইম হিস্ট্রি ক্রাইম কিছু নেই, কিছুই নেই। তো সেই জায়গাতে মানুষ যখন শুনবে সে জেলে গিয়েছিল, তাদের তো অনেক রকম ভুল ধারণা হতে পারে। ডিটেনশন কনসেপ্টটা তো সবার কাছে ক্লিয়ার না, তো ওইটা আমার কাছে অনেক খারাপ লাগতো। তবে আমার মনে হয় প্রতিটা মানুষের ওই শিক্ষা সফর হয় না, স্টাডি ট্যুর, ওরকম করে হলো অ্যাটলিস্ট মিনিমাম 1 সপ্তাহ প্রতিটা মানুষের জেলে থেকে আসা উচিত। মানে সবাইকে জেলে থাকা উচিত। I seriously feel that. এটা কেন মনে হলো যে আসলে মানে সব মানুষকে একবার হলেও জেলে যাওয়া উচিত? কারণ এই যে জাগতিক সব জিনিসপত্র থেকে একেবারে নিঃসঙ্গ করে দেওয়া একটা মানুষকে, এবং আপনার যে ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ কনভারসেশন, এক্সপ্রেশন, প্রতিটা জিনিসকে রোধ করে আপনাকে একটা জায়গায় আটকে রাখা মানে কি, একটা 4 দেয়ালের মধ্যে, এবং যেখানে থাকতে দেওয়া হয় সেটা হচ্ছে মেবি লাইক 1 হাত জায়গা। এই 1 হাত জায়গার মধ্যে হচ্ছে একটা কম্বল ভাঁজ করে দেয় আপনাকে থাকার জন্য, হ্যাঁ। এবং জেলের জায়গা কিন্তু যে রুম যতই বড় হোক, এই 1 হাত ফিল আপ না হওয়া পর্যন্ত, হ্যাঁ। প্রথম দিন আমাকে সেই গণরুমে রেখেছিল, পরে আমাকে আলাদা ফ্যাসিলিটিতে নিয়ে যায়, বাট সেটাও আসলে সেই 4-5 জনের একটা ফ্যাসিলিটি, এবং ওই মানুষ অনুযায়ী ছোট একটা জায়গা, একেবারে হচ্ছে ওয়াশরুম, খাওয়া দাওয়া সব একই জায়গায়। আচ্ছা, যে ফ্যাসিলিটির কথা বলছেন, যে আসলে সাধারণ পাবলিককে আসলে বা সাধারণ মানুষকে আসলে সেভাবে ফ্যাসিলিটিস গুলো দেওয়া হয় না, আপনাকে এই ফ্যাসিলিটি দিতে কি সহায়তা করেছে? বা আপনি আমাকে যখন সেই রাত 12:30টার পর মাঝরাতে হচ্ছে একটা কোর্ট ডাকা হয়, এবং সেই কোর্টে আমরা সাধারণত আইনিভাবেও কাউকে যদি স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রয়োগ করতে হয়, জেলে দিতে হয়, সেক্ষেত্রে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাইন লাগে। আমার ক্ষেত্রে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কাউকে ডেকে এনে একটা কোর্ট সাজানো হয় মাঝরাতে, মানে তার কিন্তু সেই সাইন করার অধিকারটা নেই, তারপরও তাকে সাজিয়ে একটা সাইন নেওয়া হয়। এবং যখন সেই রাত 2টা-2:30টার সময় আমাকে নিয়ে যাওয়া হয় জেলে, সেখানে একটা কমান্ড থাকে জেলে। আমি যখন ঢুকি আমাকে কিন্তু ওইভাবে চেক কিছুই করেনি, আমাকে ডিরেক্ট হচ্ছে জেইলারের রুমে নিয়ে যায়, এবং আমি শুনতে পাই যে যারা কথা বলছে নিজেদের মধ্যে যে ওনাকে কি করা হবে, তারা বলছে যে একটা ইনস্ট্রাকশন আছে, কিপ হার সেফ অ্যাট অল কস্ট। সো এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে যে ওরা বলে যে উনি কে, উনি কি কোনো ওরা বলতে থাকে যে কি কোনো স্টেট মিনিস্টার কি না, নিজেদের মধ্যে কথা বলছিল যে উনি কি কোনো প্রতিমন্ত্রী, কে উনি, মানে কেন এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। সো ইনস্ট্রাকশনটা ছিল কিপ হার সেফ অ্যান্ড সেপারেট,
মানে আমাকে সবার থেকে আলাদা রাখতে বলা হয় এবং সেফ রাখতে বলা হয়, এই তো। আচ্ছা, সম্প্রতি সময় আমরা দেখেছি যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে আপনাকে জেল থেকে ছাড়ানোর বিষয় বা মুক্ত করার যে পেছনে দুইজনের নাম বলেছেন, যে একজন দাবি করছে, এমন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই গল্পটা একটু যদি শেয়ার করতেন। আমি দেখছি যে আপনারা যেহেতু মিডিয়া কর্মী, আমার মনে হয় সব কিছু নাম পজিশন রেখেই বলা উচিত। তো আমার দিক থেকে না বলে ইটস বেটার দ্যাট ইউ আস্ক অ্যান্ড নেম দেম। তো আমি শুনতে পাচ্ছি যে একজন ব্যক্তি যিনি তার নিজের কাজের জায়গা থেকে, যেহেতু তার কাজই বাংলাদেশের ল হ্যান্ডেল করা, সো আইন উপদেষ্টার কাজই হচ্ছে দেশের আইন বোঝা, জানা এবং প্রয়োগ করা। এখন সে তো চাইলেও বলতে পারবে না যে এটা আইনিভাবে ঠিক হয়েছে, কারণ আইনিভাবে ঠিক হয়নি। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তো উনি ওনার পজিশনের জায়গা থেকে আসলে, আমি জানি না বাধ্য হয়ে বলেছেন নাকি তিনি তার কনসায়েন্স থেকে বলেছেন, বিবেকের জায়গা থেকে বলেছেন, কিন্তু বলেছেন, তিনি পাবলিকলি শেয়ার করেছেন যে আমাকে যে গ্রেফতার দেখানো হয়েছে এই প্রক্রিয়াটা আইনিভাবে সঠিক না। সে কারণে অনেকে ধরে নিচ্ছে যে ওই ব্যক্তি হয়তো আমাকে বাঁচিয়েছে বা কিছু করেছে, রাইট। বাট তাকে আসলে আমি সামনাসামনি কখনো দেখিও নি, কখনো ফোনেও কথা হয়নি, এবং আসলে সরকারি মহলে তো অনেকের সাথে আমার পরিচিতি আছে, বাট তার সাথে নেই। একজনের নাম বলেছেন যে তিনি আপনাকে ছাড়িয়েছেন বা মুক্ত করেছেন। না, এটা মানুষের একটা কমন সেন্স থাকতে হয়, আমার নাম বলে দেওয়ার প্রয়োজন হয় না। একজন ব্যক্তিকে যদি আসলে কোন পার্সনের ক্ষমতা আছে আসলে ছাড়িয়ে আনার, এটা যদি মানুষ আসলে রাজনীতি কিংবা এই যে আমাদের হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি কিভাবে কাজ করে বা একটা স্টেট কিভাবে ফাংশন করে, এটা যদি বোঝে, মানুষ অটোমেটিক্যালি বোঝে যে কার সেই ক্ষমতা আছে তাকে ছাড়ানোর। তো যার ক্ষমতা আছে সেই ছাড়িয়েছে। অবশ্যই ভিন্ন কোনো মানুষকে সেখানে কানেক্ট করে আরও নতুন নতুন গুঞ্জন ছড়ানো উচিত না। আচ্ছা, এই যে আমরা দেখেছি যখনই আপনি আদালতে যাচ্ছেন, যখন মুক্ত হলেন, এরপরে আদালতে যখন যাচ্ছেন, তখন আমরা দেখেছি যে ওই রাষ্ট্রদূতের, সাবেক রাষ্ট্রদূত, ওনার দেয়া যে কোরআন শরীফ আপনি নিয়ে যাচ্ছেন, এটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। মানুষ বলছে যে কেন কোরআন শরীফ সামনে নিয়ে এসে তিনি এই ধরনের কথা বলছেন। এটি নিয়ে আসলে কি বলবেন, যে মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। আবার কেউ কেউ বলছে যে অজু করা ছাড়া আসলে কোরআন শরীফ ধরে থাকা বা এই ধরনের মন্তব্য কিন্তু আমরা দেখেছি। কি বলবেন আসলে এটি নিয়ে? এটা আসলে একটা, যারা বলছে দুইটা কারণে বলছে। একটা হচ্ছে সংবাদ মাধ্যম কি কারণে কোরআনটা নেওয়া হচ্ছে আদালতে সেটা পরিষ্কার করেনি মানুষের কাছে, যে কারণে অনেকের কাছে দেখে মনে হচ্ছে যে কেউ জাস্ট হাতে নিয়ে হাঁটছে। আমিও যখন ভিডিওগুলো দেখি, সিম্প্যাথি নেওয়ার জন্য, নো সিম্প্যাথি নিয়ে কি হবে, মানুষের সিম্প্যাথি নিয়ে কি হবে? দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সিম্প্যাথি কি আমাকে খাইয়ে পড়িয়ে রাখবে? সিম্প্যাথি কি আমাকে বাঁচিয়ে রাখবে? সিম্প্যাথি কি আমাকে আইনি জায়গা থেকে বের করে আনতে পারবে? অফকোর্স নট। আমি মুক্ত হব কারণ আমি মুক্ত হওয়ারই আসলে অধিকার রাখি, কারণ আমাকে তো আসলে জোর করে ফাঁসানোর কিছু নেই। কোরআন শরীফ আসলে নিয়ে যাওয়ার, কোরআন শরীফটা আদালতে একটা স্পেশাল কারণে নেওয়া হয়, এবং যেটা হচ্ছে আমি একটা জায়গায় ক্লিন করি, সেটা হচ্ছে অজু করার যে বিষয়টা, এটা বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করা, এবং ট্রান্সলেটেড কোনো কোরআন শরীফ নিয়ে হাঁটার জন্য আসলে অজু করার ধর্মীয়ভাবে প্রয়োজন পড়ে না প্রথমত, যেহেতু মানুষ এটা নিয়ে প্রশ্ন করছে। তবে সেটাও মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে আমি যেটা নিয়ে যাচ্ছি, আমি আল কোরআনটাকে সম্মান করে আমার বুকের সাথে রেখে বহন করছি। এটা আমাকে যখন দেয়া হয়েছে, এতখানি সম্মানের সাথে কিন্তু দেয়া হয়নি। শুধু আমাকে না, আরও যাদেরকে এটা দেয়া হয়েছে সবাইকে দেয়া হয়েছে আমাদের যে গাড়ির পেছনের যে জায়গাটা থাকে ব্যাকে, এমবাসি থেকে, যারা আসলে এই ধর্ম একসাথে বেঁধে, রাইট, যারা আমরা তো হচ্ছে বাংলাদেশি মুসলিম, যারা হচ্ছে সেই মক্কা মদিনার মুসলিম, তারা যখন সেই কোরআন শরীফটা দিয়েছে, তারা ওভাবে করে বেঁধে গাড়ির পিছনে দিয়ে দিয়েছে। তাদের কাছে কিন্তু মনে হয়নি এটা অজু করতে হবে, এবং নিজের হাতে না, বাসার কাজের লোককে ডেকে সবাইকে একইভাবে দিয়েছে। আমার কাছে যেহেতু আমাদের কালচারটা ডিফারেন্ট, আমার কাছে মনে হয়েছে আমি যখন এটা নিয়ে যাব আমি কিভাবে ক্যারি করব, সবচেয়ে সম্মানের ওয়ে কি হতে পারে এটা আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার। তো আমার কাছে মনে হচ্ছে আমি বুকে আগলে নিয়ে যাব, এটাই তো স্বাভাবিক। সেভাবেই গিয়েছি, এবং আদালতের ভেতরে আমি যতটুকু জানি যে আপনি ওথ নিতে পারেন, শপথ নিতে পারেন, এবং আপনি সেটা আল কোরআন দিয়েই নিতে পারেন। এখন এই আল কোরআনটা আদালতে থাকা কোনো আল কোরআনও হতে পারে, আপনার সাথে থাকাও হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে প্রতীকী হিসেবে এটা সবচেয়ে বেস্ট, যে যাকে নিয়ে যে কোনো ধরনের খারাপ মন্তব্য করবে তিনি আমাকে কতখানি রেসপেক্ট করলে আসলে আমাকে আল কোরআন দিয়ে সম্মানিত করতে পারে, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আল কোরআনটাই নেওয়া। এবং যে মিথ্যা মামলাটা শো করা হচ্ছে
সেটা যে কতখানি অবান্তর এবং হাস্যকর তার সবচেয়ে ভালো প্রতিফলন হচ্ছে এই বইটাই, আল্লাহর বাণী সম্বলিত এই আল কোরআনটাই। তো আদালতের সিস্টেম অনুযায়ী আপনি আল কোরআন নিয়ে শপথ গ্রহণ করে বলতে পারেন আপনার যা বলার, এবং আদালতে যিনি বসেন তার পারমিশন নিয়ে আমি আমার মতামত জানিয়েছি। এখন আসল প্রশ্ন হওয়া উচিত যে আমি যেই কাজটা করেছি, যে আমার মধ্যে যে সততা বা সাহসের জায়গা আছে যে আমি আল কোরআন ধরে বলতে পারি আমার কথা, একইভাবে যারা আমার অপোজিশনে কথা বলে তারা কি আল কোরআন নিয়ে শপথ করে বলতে পারবে যে আমার ব্যাপারে যে কথাগুলো বলছে সেগুলো সত্য? সেটা হচ্ছে আসল প্রশ্ন, তাই না? আচ্ছা, এই যে আপনার আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনার আসলে আপনার আইনজীবী বলেছিলেন যে আপনি হানি ট্র্যাপে পড়েছিলেন। আসলে হানি ট্র্যাপ বলতে কিছু আছে কিনা এবং আপনার দৃষ্টিতে সেই বিষয়টা আসলে কি? হানি ট্র্যাপ বলতে কিছুই নাই। ফার্স্টলি হানি ট্র্যাপ হচ্ছে একটা সিরিয়াস একটা ঘটনাকে হালকা বানানোর জন্য বা হাসি ঠাট্টা করানোর একটা প্রক্রিয়া, এবং খুবই আমাদের জন্য আসলে খুবই লজ্জার বিষয়, কারণ একজন পাবলিক প্রসিকিউটর তার কাজ কিন্তু আমার প্রতিদ্বন্দ্বিতা করা নয়। পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের নিয়োগকৃত আইনজীবী। আজকে আমার যদি কোনো আইনজীবী নাও থাকে তখনও তার দায়িত্ব দেখা যে আমার সাথে আনফেয়ার কিছু না হয়। পাবলিক প্রসিকিউটর হচ্ছে কোর্টে এনশিওর করে যে এখানে ইনজাস্টিস হবে না। তার আসল কাজ কিন্তু নিউট্রাল থাকা, কিন্তু কোনো এক কারণে হয়তো কারো ফরমাইশি করার জন্য কিংবা নিজের ব্যক্তিগত জায়গায় নিজের আইনি বা বিবেক বোধের জায়গায় স্বল্পতা থাকার কারণে তারা দেখা যাচ্ছে অনেক রকম মন্তব্য মিডিয়ার সামনে করে বসে, যেটা আসলে অনৈতিক এবং ইলিগাল। সেরকম একটা মন্তব্য একজন করেছিলেন এবং তিনি হয়তো সেটার ফলাফলও পেয়েছেন। আমরা জানি যে তিনি অনেক দিন আসলে হার্টে সমস্যা নিয়ে হসপিটালাইজ ছিলেন এবং আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সে তার সেই ভুল কাজটার জবাব আল্লাহর কাছ থেকে অলরেডি পেয়ে গিয়েছেন। তো তিনি আসলে এসে ক্যামেরার সামনে এরকম একটা ফানি ওয়ার্ড ইউজ করেন যে হানি ট্র্যাপ, এবং এরপর থেকেই সবাই এটাকে নিয়ে খুব মজা পেয়ে যায়, হানি ট্র্যাপ বলছে। বাস্তবিক ক্ষেত্রে আমার আইনজীবী যেরকম আপনি বললেন যে বলেছে আমি হানি ট্র্যাপ হয়েছিলাম, I think that is factually accurate. কারণ হানি ট্র্যাপ বলতে যেটা বোঝায় যে একটা মানুষকে আসলে ভালোবাসার উদ্দেশ্যে না, কিন্তু ভালোবাসার অভিনয় করে আকৃষ্ট করা, এটা তো আসলে আমার সাথেই হয়েছে। এবং তিনি কি আমাকে আসলেই ভালোবাসেননি সেটা আমি বলবো না, হ্যাঁ, কিন্তু যেভাবে করে জিনিসপত্রগুলো এগিয়েছে সামনে তাতে তো আসলে তার ভালোবাসাটা কিছুটা কাপুরুষতার মতনই মনে হয়। আচ্ছা, ইসার ঘটনার পরে আমরা দেখেছি যে আপনি সামাজিক মাধ্যমেও লিখেছেন যে আপনাকে বিয়ে করে আপনার দায়িত্ব নিতে চাচ্ছে অনেকে। আমি বলেছি না যে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের মানসিক দাসত্ব রয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এবং আমি জানি না এটা পজিটিভ নাকি নেগেটিভ। সামহাউ বাংলাদেশের যে একটা আপামর জনগোষ্ঠীর মধ্যে যে থাকে না যে সৌদির মানুষ, তারা মনে হয় সবাই শেখ, সৌদি মানেই মনে হয় রাজা। যেমন ঈশা শেখ না, ঈশা কোনো রাজার আত্মীয় না, ও জাস্ট আমাদের দেশেও যেমন ওই যে বিসিএস ক্যাডাররা গিয়ে সরকারি কর্মকর্তা হয়, ওর দেশ থেকেও সে তার নিজের ব্যাকগ্রাউন্ড থেকে তার কোয়ালিটিস থেকে সে হয়েছে একজন বাংলাদেশে একজন রিপ্রেজেন্টেটিভ হয়েছে, এবং সেটার মেয়াদও এখন শেষ। আমরা মেয়াদ শেষই বলছি, যে কারণেই সে তার চাকরি হারাক না কেন। তো সেই দাসত্বের জায়গা থেকে আসলে অনেক মানুষের একটা নতুন ইন্টারেস্ট হয়েছে যে আমাকে তারা রেস্কিউ করতে চায়, আমাকে বাঁচাতে চায়। আমাকে কিভাবে বাঁচানো সম্ভব, আমার জন্য প্রতিবাদ করা সম্ভব, আমার সত্যটা আজকে যেমন আপনারা টেলিভিশনে শেয়ার করছেন এটা করা সম্ভব, চাইলে মানববন্ধন করা সম্ভব, চাইলে যারা আইনের প্রশাসন আছে তাদের কাছে লেখা সম্ভব, চাইলে আদালতে এসে লড়া সম্ভব। আমাকে সাহায্য করা, রেস্কিউ করা অনেক ওয়ে আছে। তারা চাচ্ছে আমাকে বিয়ে করে আমাকে বাঁচাবে সামাজিক এই সব সমস্যা থেকে। এবং আমার মনে হয় এই নতুন ইন্টারেস্ট হওয়ার কারণ হচ্ছে যেহেতু একজন সৌদি লোক তার সাথে ছিল তাদের ধারণা অনুযায়ী, এবং আপনি যে কুৎসিত ধারণাগুলো বলেছেন যে প্রচলিত আছে যে আমার সাথে তার অন্য রকমের অন্তরঙ্গতা থাকায়, এটা সামহাউ বাংলাদেশের কিছু পুরুষের কাছে আরো আকর্ষণীয় লাগছে যে সৌদি বাবা যেই মেয়ের সাথে ছিল আমিও যদি তার সাথে থাকতে পারি তাহলে মনে হয় বাংলাদেশে মানে এই জীবদ্দশায় বেহেস নসিব হবে। মানে কিছু বাংলাদেশি মুসলিমের আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা পারভার্স নেচার রয়েছে। কতজন আসলে এমন আপনাকে অফার করেছে যে আপনার দায়িত্ব নিতে চায়? a lot uncountable honestly। তারা কি আসলে তারা মানে কোন অঙ্গনের মানুষ? বিভিন্ন ইনফ্যাক্ট ভ্যারাইটি, ডিফারেন্ট সেক্টর, এবং অনেকের কাছে মনে হচ্ছে এটা নাকি খুব
যৌক্তিক একটা উপদেশ যে আমি যদি এখন একটা ভালো দেখে কারোর সাথে বিয়ে করে ফেলি, তাহলে নাকি আমি জানি না ওদের মাইন্ডসেট কিভাবে কাজ করে, তাহলে নাকি এটা আমাকে সব ধরনের গুঞ্জন সবকিছু থেকে মুক্ত করবে। তবে আসলে বিয়েটা এরকম ছেলে খেলা না, মানে এটা যদি কিন্তু আপনি দেখতে তো সুন্দরী, হ্যাঁ যে কেউ তো আসলে বিয়ে করতেই চাইবে, খুব স্বাভাবিক এটা, কিন্তু সেটাকে আপনি আসলে এভাবে দেখছেন কেন? এছাড়া আমি যদি একটু জানতে চাই আপনার কাছে যে জি বিয়ে নিয়ে আপনার পরিকল্পনাটা কি এখন, যেহেতু ঈসার স্টোরিটা অনেকটা শেষ বলা চলে, যে আপনার তাহলে আপনি আসলে বিয়ে নিয়ে কি পরিকল্পনা করছেন? বিয়ে পরিকল্পনা করে হয় না, কারণ আমরা জানি যে জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু আসলে থাকে না যে নির্ধারণ করা আপনি থাকে। মানে আমি বিয়ে করব বা এই ধরনের এইভাবে আমার লাইফটাকে গোছাবো। না, আমি তো আমার একটা প্ল্যান, আমি আমার লাইফকে গোছাবো, বিয়ে করব, বিয়ের সম্পর্ক যেটা সেটা আমি অলরেডি দেখেছি যে একটা জায়গায় কিভাবে বিনষ্ট হয়েছে, এবং আমার মনে হয় যেটা আমার তাকদিরে নেই, যেটা আমার ভাগ্যে নেই, আমি সেটা প্ল্যান করে কখনো করতে পারবো না। তো আমি স্পেশালি কিছু জিনিস, প্রতিটা জিনিস না, কিছু জিনিস, যে একটা মানুষের জন্ম কখন হবে, মৃত্যু কখন হবে, বিয়ে কখন কিভাবে হবে, এই জিনিসগুলো আপনি প্ল্যান করে করতে পারেন বলে আমি মনে করি না। অনেকে আসলে জানতে চায় যে মেঘনা আলম এখন কোনো সম্পর্কে আছে কিনা, কোনো এখন রিলেশনশিপে আছে কিনা। some things are better left for my autobiography. আজকে যদি আমি সব কিছু বলি তাহলে তো আসলে আর কিছু বাকি থাকে না। কিছু কিছু জিনিস হয়তো এই এখন আমরা যে সিচুয়েশনগুলো দেখছি, সমস্যাগুলো দেখছি, এই জিনিসগুলো সব ক্লিয়ার হোক, তারপর একটা সময় যখন আমার একটা অটোবায়োগ্রাফি লেখার সময় আসবে তখন আমি কিছু জিনিস শেয়ার করব। আচ্ছা, আপনার সাথে যখন আমার আসলে কথা হচ্ছিল ফোনে বা হোয়াটসঅ্যাপে, তখন আপনি বলছেন যে অনেকগুলো গণমাধ্যম আসলে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে, এক্স্যাক্টলি, এবং সেখানে অনেকে দাবি করেছেন যে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদের সাথে আপনার সম্পর্ক রয়েছে, এই ধরনের বিষয় কিন্তু উঠে এসেছে। কি বলবেন এটি নিয়ে ও আসলে? মাই গশ, ইটস ফানি, কারণ আওয়ামী লীগের যে নেতাদের সাথে আমাকে দেখানো হয়েছে, প্রতিটি নেতার সাথে ঈসার নিজেরও ছবি আছে। আমার ছবিগুলো তো আসলে দেখলেই বোঝা যায় যে আননোন ফর্মাল কোনো জায়গাতে। ঈসার ছবিগুলো একজন একজনকে উপহার দিচ্ছে, একজন একজনের বাসায়, না, কিন্তু বাসা পর্যন্ত, ঈসা তো যেটা তো একজন আসলে যথেষ্ট। রাষ্ট্রদূত ছিলেন, তিনি তার সাথে থাকতে রাষ্ট্রদূতের কাজ পারে। তো আওয়ামী লীগের নেতাদের সাথে ঘুরে বেড়ানো নয়, রাষ্ট্রদূতের কাজ হচ্ছে ডিপ্লোমেসি। উনি ওনার অফিসিয়াল জায়গায় কাজ করবে। উনি কেন আওয়ামী লীগের নেতাদের বাসায় ডিনার খেতে যাচ্ছে, কেন ওনার বাসায় আওয়ামী লীগের নেতারা ডিনার খেতে আসছে, এই প্রশ্নগুলো কিন্তু এখন হচ্ছে। এখন যখন আওয়ামী লীগ একটা হচ্ছে পতিত একটা অবস্থায় আছে, তারা এখন ঘুরে দাঁড়ানোর তাদের সেরকম সুযোগ নেই। এই সময় যখন কোনো রাষ্ট্রদূত আওয়ামী লীগের কারো বাসায় যাচ্ছে বা কাউকে বাসায় আনছে, আমরা কিন্তু দেখছি বড় করে সেটা খবর হচ্ছে যে কেন এটার প্রয়োজন নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে আপনাকে নিয়ে কথা উঠেছে যে মানে গণমাধ্যমে আপনি যেটা দাবি করছেন মিথ্যা। আমরা দেখেছি যে এরকম নিউজ হয়েছে যে ওবায়দুল কাদেরের সাথে আপনার একটা সম্পর্ক ছিল বা তার সাথে কথা হতো, কতটা সত্য সেটা? ও মাই গশ, আই থিংক দিস ইজ, কতটা সত্য এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে ফানি, কারণ একেবারেই সত্য না প্রথমত, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কারণে মানুষ এই প্রশ্নগুলো করে সেটা হচ্ছে মানুষের মধ্যে আসলে একটা ভুল ধারণা দেওয়া হয়েছে যে মেঘনা আলম একজন মডেল। আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। আমাকে দেখে যদি মানুষের কাছে মনে হয় মডেল, অ্যাক্ট্রেস, যদিও জীবনে কোনোদিন থিয়েটার, নাটক, সিনেমা কিছুতেই অভিনয় করিনি, তারপরেও কিন্তু আমার উইকিপিডিয়াতে চলে এসেছে অ্যাক্ট্রেস, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে চলে এসেছে নায়িকা। তো আমাকে দেখে যদি এরকম মনে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সুন্দর বানিয়েছে, থ্যাঙ্কস টু আল্লাহ। কিন্তু আমার প্রফেশনাল যে জায়গাটা, আমি কাজই করি হচ্ছে ডিপ্লোম্যাসি নিয়ে, আমি কাজই করি বিভিন্ন সরকারে যখন যে লোক থাকে, যখন আওয়ামী লীগ ছিল তার সাথেও আমার কথা হবে, এখন যদি বিএনপি, জামাত, এনসিপি যে কোনো কেউ আসে তার সাথেও কথা হবে। এবং শুধু বাংলাদেশে না, আমার সিভি, আমার ব্যাকগ্রাউন্ড যদি চেক করে বাংলাদেশের বাইরেও যারা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন করেছে ইউএসএতে, তাদের সাথেও আমার যোগাযোগ কথা হয়, এখন কি তাদের সাথেও আমার সম্পর্ক আছে। তো এই কথাগুলো বলা হচ্ছে অবান্তর, এগুলো অবান্তর, এবং এগুলো বলছে কারণ আমার প্রফেশনাল কোয়ালিফিকেশনটা বাংলাদেশের সাধারণ মানুষরা জানে না। তারা মনে করে যে একজন মডেল, নায়িকা, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে না। যোগাযোগ হচ্ছে এমন একজন পার্সনের সাথে যিনি বাংলাদেশের ডিপ্লোমেসি সেক্টর নিয়েই কাজ করে। আচ্ছা, আপনার পাসপোর্ট পেয়েছেন কিনা সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। এর পাশাপাশি দর্শক অনেকেই আসলে আমরা দেখেছি যখন আপনি আদালতে যাচ্ছেন যে পাসপোর্টের জন্য আসলে বারবার বলছেন যে না আমার পাসপোর্ট ফিরিয়ে দিতে, তখন আসলে অনেকেই বলছে যে পাসপোর্ট পেলে মেঘনা আলম সৌদি আরব গিয়ে বাংলাদেশে যে ছেলেরা আমরা দেখি যে মেয়ের বা ছেলের বাড়িতে গিয়ে অনশন করে, না আমাকে বিয়ে করতে হবে, মেঘনা আলম কি সৌদি আরব গিয়ে এই ধরনের অনশনে বসবে যে ঈসার বাড়ির সামনে? সৌদি আরবে পাসপোর্ট নিয়ে উড়ে চলে যাওয়া যায় না। পাসপোর্ট নিয়ে কোথাও যেতে হলে আমি বাংলাদেশের মানুষ, আমেরিকা, কানাডার না যে আমাকে ভিসা ফ্রি কোথাও এন্ট্রি করতে দিবে,
সেই আবারও একটু লজ্জা পেতে হচ্ছে আনফরচুনেটলি। বাংলাদেশের মানুষ কোনো দেশের ভিসাই পায় না। আমি পাসপোর্ট নিয়েও যদি একজন মানুষকে করে দেন যে আপনাকে পাসপোর্ট করে দিলাম, সে পরের দিন থেকে একটার পর একটা অ্যাম্বাসি থেকে রিজেকশন খাবে, সে চাইলেই যে কোনো দেশে ঘুরতে চলে যেতে পারবে না। সো সৌদি যদি আমাকে মনে করে যে আমাকে ভিসা দেওয়ার কোয়ালিফিকেশন আছে এবং ভিসা দেয়, এই ভয়টা তো থাকতে পারে যে যেতেই পারি। এটা এই ভয়টা তো থাকতে পারে যে আপনি গিয়ে অনশনে বসলেন যে না ঈসা আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি ইট সাউন্ডস, মানে আমি ইমাজিন করছি সিচুয়েশন, ইট সাউন্ডস ভেরি ভেরি ফানি। কিন্তু এরকম কিছু করা তো আসলে বেআইনি কিছু না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে একজন অনশন করছেন যে তার রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য এই মুহূর্তে অনশন করছেন। সো অনেক কারণেই মানুষ অনশন করতে পারে, এবং বিগত দিনে আমাদের দেশের যারা নেতা ছিলেন, আমাদের দেশকে যারা গড়ে দিয়ে গিয়েছেন, তারাও অনেক সময় এরকম আসলে অহিংসামূলক অনেক রকম অনশন করেই আমাদের দেশকে সামনে এগিয়েছেন। সো এই জিনিসগুলো আসলে বাড়তি কথাবার্তা শুনতে একটু হাসিও আসে। দর্শকরা কিন্তু বলছে যে না, কোনো দর্শক এরকম বলছে না, আমি নিজে কখনো দেখিনি সে সৌদি আরব গিয়ে ঈসার বাড়ির সামনে অনশন করবে, এরকম আমি নিজে কখনো দেখিনি। এবং যেই মানুষকে আসলে আমি নিজে রিজেক্ট করতে পারি, তার কাছে গিয়ে অনশন করার কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ ঈসার উচিত ছিল এই যে পাওয়ার খাটানোর চেষ্টা না করে আসলে ভদ্রভাবে আমার বাসার সামনে এসে অনশন করা, তাহলে হয়তো আমার মন গলতেও পারতো। বরঞ্চ এই যে পাওয়ার প্লে করে যে আমাকে বোঝানোর চেষ্টা করা যে আমার কাছে ক্ষমতা আছে, এটাই আসলে ওকে ব্যাকফায়ার করেছে, কারণ সেই ক্ষমতাটা তো এখন আর নেই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আসলে তৌহিদ আফ্রিদি, আর তৌহিদ আফ্রিদিকে আপনি চিনেন, You have all the না, কিন্তু তৌহিদ আফ্রিদি আপনি বলেছেন যে এমন যে তৌহিদ আফ্রিদির সাথে যাদের সম্পর্ক হয় তাদেরকে আসলে জেলে যেতে হয়। না, আমি বলেছি ঈসার সাথে যাদের সম্পর্ক হয় মনে হচ্ছে তাদেরকেই জেলে যেতে হয়, কারণ আমি জীবনে কখনো জেলে যাইওনি, যাওয়ার প্রশ্নও আসতো না কখনো। কিন্তু কিভাবে আমার জীবনে ঈসা আসলো আর তারপর আমাকে জেল ঘুরে আসতে হলো। তৌহিদ আফ্রিদিও আমি দেখছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অনেক মানুষ ওকে পছন্দও করতো এবং ফানি হাস্যরসাত্মক কন্টেন্ট বানাতো। সেও ঈসার সাথে বন্ধুত্ব করলো, তাকেও একটু জেল ঘুরে আসতে হলো। পলক একজন ব্যক্তি, একটা সময়ে তার গাড়ির সামনে মিডিয়া যেতে পারতো না, তাই না? তার এত ক্ষমতা ছিল। সেই পলকও ঈসার বন্ধু হলো, তাকেও আসলে এখন জেলে যেতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে আমাদের সাবেক যে মন্ত্রী ছিলেন মোমেন, তিনিও আসলে জেল ঘুরে আসার সুযোগ পাচ্ছেন ঈসার সাথে খাতির করে। এখন আমরা আসলে অপেক্ষায় আছি, আমাদের একজন বিশাল বড় বিজনেসম্যান আছেন যাকে অনেক দিন ধরে জেলে টানার অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু উনি সবাই টেনে নিতে পারছিল। কিন্তু আমি দেখলাম তার সাথেও ঈসার একটা বন্ধুত্ব হয়েছে, হয়তো সামনে একটা সুযোগ হতে পারে তারও জেলে ঘুরে আসার। বলেই জেলে যেতে হয় বাংলাদেশিদের, যেহেতু ট্রেন্ড বলছে যে ওর সব বন্ধুদেরই জেলে যাওয়ার সুযোগ হয়েছে। তো ওই যাকে কেউ জেলে নিতে পারছে না তার আসলে একটু কশাস থাকা উচিত, কারণ ভাগ্যে তো লেখা হয়ে গেছে যে ঈসার সাথে ক্লোজ হয়ে একবার তো জেলে যেতেই হবে। তৌহিদ আফ্রিদির সাথে আসলে ঠিক সম্পর্কটা কি ছিল? তৌহিদকে ঈসা খুবই পছন্দ করতো, ওকে ওর ফ্রেন্ড বলে। বাংলাদেশে দুজনকেই ফ্রেন্ড বলতো। ফ্রেন্ড বলতে হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু সৌদিরা আসলে বাস্তবিক অর্থে বাংলাদেশের কাউকে বন্ধু মনে করে না। যারা বন্ধু সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, যে আমাদের ক্লোজ কাছাকাছি। সো তৌহিদের সাথে তৌহিদের যখন বিয়ে হয়েছে, আমি ওকে বলেছিলাম যে দেখো তৌহিদ আফ্রিদি তো বিয়ে হয়েছে। তো আবার বলছে আরে আমাকে দাওয়াতই দিল না। সো ওদের মধ্যে একটা ক্লোজনেস ছিল, এই তো আর কি। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলেছেন যে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী ছিলেন আপনি। এই গল্পটা একটু আমাদেরকে জানাবেন যে কেন সফরসঙ্গী হয়েছিলেন এবং কি বিষয় ছিল? দেখুন, প্রফেসর ইউনুস বাংলাদেশের একজন লেজেন্ডারি পারসন। উনি রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, উনি যে একটা আন্তর্জাতিক খ্যাতি তৈরি করে ফেলেছেন নিজের জন্য এবং ভালো দিক থেকে, এটা তো আমাদের দেশের একটা গর্বের বিষয় ছিল। কারণ আমি আজকে না, আমার ঈসার সাথে পরিচয় হয়েছে 2024-এ। আমি প্রফেসর ইউনুসের সফরসঙ্গী হয়েছি 2014 আই বিলিভ, আজ থেকে অনেক বছর আগে। সো যেই কথাটা মানুষ বলে যে রাষ্ট্রদূত পর্যন্ত মেঘনা কিভাবে যেতে পারলো, মানে এটা যে আমাকে কতখানি অবমাননা করা একটা স্টেটমেন্ট, সেটা অনেকটা ক্লিয়ার করে যে রাষ্ট্রদূত কে ভাই। আমি তো মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী ছিলাম সেই 2014 সালে। এত বছরে কি আমার ক্যারিয়ার আরো সামনে এগিয়েছে না? এত বছরে তো আমার ক্যারিয়ার আরো ডেভেলপ করেছে। ইনফ্যাক্ট ওই সময় আমার সাথে অন্য যারা সফরসঙ্গী ছিল, অন্য ছেলে মেয়ে, এখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ইউনুসের সাথে ক্ষমতাধর চেয়ারে তারাই বসে আছে। আমি এক্সাক্ট নেম বলবো না, কারণ নেম বলার প্রয়োজন নেই কোনো, মানুষকে টেনে টেনে আনার। কিন্তু আমার সমসাময়িক, আমার সমপর্যায়ের মানুষরাই তো এখন রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে বসে আছে। তাহলে আমি কি শুধুমাত্র নারী হওয়ার কারণে আসলে
বলা হবে যে ওনার এই পর্যন্ত দৌড় কিভাবে হলো। তো এটা আমার কাছে কিছুটা কিন্তু অবমাননা। মানুষ জানতে চায় যে কোথায় গিয়েছিলেন এবং আমরা সাপোর্টটা কি আয়ারল্যান্ড নিয়েছিলেন। গিয়েছিলাম ডাবলিন শহরে, এবং সেখানে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড একটা সামিট হয় যেখানে সারা বিশ্ব থেকে আসলে তারা কম্পিটিশন করে চুজ করে হচ্ছে কিছু মানুষদেরকে স্পন্সর করে নিয়ে যায় যাদেরকে মনে করে তারা চেঞ্জ মেকার্স বা ওয়ার্ল্ডের জন্য কোনো ক্রেডিবল কন্ট্রিবিউশন রেখেছে। এবং আজ থেকে বহু বছর আগে, সেই আমার বয়স যখন আসলেই অনেক কম ছিল, এখনও বলা হচ্ছে যে কম বয়সী উঠতি মডেল, বাট আসলেই যখন আমার বয়স কম ছিল সেই সময়ই আসলে আন্তর্জাতিকভাবে তারা ডিসাইড করেছিল যে এই পার্সনটার ভালো কন্ট্রিবিউশন আছে, সোশ্যাল কন্ট্রিবিউশন, এবং সেই কারণে তারা হচ্ছে আমাকে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ দেয়। এবং তখন প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে ইন্টারভিউ করে বেশ কিছু রাউন্ডে সিলেকশন করে কিছু প্রতিভাবান ছেলেমেয়েদেরকে এক জায়গায় করেন। তাদের মধ্যে আমিও একজন ছিলাম এবং আমরা একসঙ্গে সেই সামিটটাতে অংশগ্রহণ করি। সেখানে একবার আসলে আমার কথা বলারও সুযোগ হয় বিভিন্ন দেশের মানুষের সামনে, এবং আমি যখন আমার স্পিচটা দেই তখন সেই যে ইন্টারন্যাশনাল ক্রাউডটা থাকে তারা হাততালি দিয়ে বলে যে ও তো অনেক ভালো কথা বলে যে ও তো অনেক ভালো কথা বলবেই তো, কারণ সে তো মেন্টরড বাই প্রফেসর ইউনুস। এবং প্রফেসর ইউনুস তখন অনেক গর্ব ফিল করে এবং সে খুব সুন্দর করে হাসছিল যে সবাই বলছে যে এই নারী এত ভালো কথা বলে কারণ ওর টিচার হচ্ছে মোহাম্মদ ইউনুস। আচ্ছা, এই প্রেক্ষাপটে আসলে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা বা কোনো চাওয়া? আমি তো আসলে এখন আসলে ওনার পরিস্থিতি তো অনেক বদলেছে, কারণ যদিও আমরা বলছি যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় এখন আছেন, কিন্তু এটা তারপরও আসলে একটা নির্বাচিত সরকার না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এমন হতে পারে, আমি ধারণা করছি যে হয়তো তার আশেপাশে যে মানুষরা তাকে অ্যাডভাইস করছে কিংবা তাকে ইনফরমেশন দিচ্ছে তারা কোনোভাবে তাকে মিসগাইড করছে বা তাকে সঠিক ওয়েটা বলছে না, এটা আমার ধারণা। কারণ আমি বিশ্বাস করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে যদি ইন্টারভেন করেন তিনি অবশ্যই আমার ব্যাপারে একটা পজিটিভ ফয়সালা করবেন, কারণ অ্যাজ আ মেন্টর, অ্যাজ সামওয়ান হু হ্যাজ স্পন্সার্ড মি, সাপোর্টেড মি, হু হ্যাজ সিন মাই চাইল্ডহুড, আমি চাইল্ডহুডই বলবো যে আমার গ্রোয়িং ইয়ার্স যিনি দেখেছেন, আমার ফরমেটিভ ইয়ার্স দেখেছেন, অ্যাটলিস্ট সেই ব্যক্তির মধ্যে তো সেই সফট কর্নারের জায়গাটা থাকবে বা সেই বোধের জায়গাটা থাকবে যে এই নারী যার ফরমেটিভ ইয়ার্স আমি দেখেছি সে কেমন হতে পারে। সেই জায়গা থেকে তার হাতে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতাও আছে, আমি যদি কিছু রিকোয়েস্ট করি আমি বলবো যে আপনি সেই ক্ষমতাটার প্রয়োগ করুন এবং আমার ব্যাপারে, একজন নারীর ব্যাপারে, আমি আপনার মেয়ের বয়সী, ওনার তো নিজেরও মেয়ে সন্তান আছে, নারী সন্তান আছে, তাদের বয়সও আমার কাছাকাছি, তাদের জীবনেও অনেক রকম কাহিনী, অনেক রকম হার্টব্রেক, অনেক কিছু আছে, এবং একজন বাবা হিসেবে আমার মনে হয় তিনি যদি আমাকে পারেন তাহলে হয়তো এই যে গুজবের মধ্যে থেকে আমাকে উনি বের করে আনা উচিত। আচ্ছা, সবশেষ দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন মেঘনা আলমের পক্ষ থেকে? সাধারণ মানুষের জন্য আসলে কি বার্তা থাকবে? সাধারণ মানুষের জন্য বার্তা হচ্ছে আসলে শেখার কোনো শেষ নেই, এবং একটু কষ্ট করে হলেও নিজের নাগরিক অধিকার কি, নিজের আইনি অধিকার কি, এগুলো একটু শেখার চেষ্টা করুন। সাংবিধানিক অধিকার কি, কষ্ট করে হলেও আমরা তো গল্পের বই পড়ি, অনেক ক্লাসের টেক্সট বই পড়ি, বাসায় একটা সংবিধান কিনে ফেলুন, বসে বসে পড়ুন যে বাংলাদেশের মানুষ হিসেবে আসলে আমি কি অধিকার আমার প্রাপ্য, বা কোন কাজটা আমার এগেনস্টে করা হলে সেটা বেআইনি বা আমার অধিকার নষ্ট করে, এগুলো একটু জানার চেষ্টা করুন। কারণ আমি তো দেখেছি আমাকে যখন তুলে নিয়ে গেছে, আমার যে একজন পরিবারের কাউকে জানানোর অধিকার আছে, কিংবা আমার যে ফোন, আমার ল্যাপটপ, সব কিছু যে পাসওয়ার্ড নিয়ে তারা ঘাটাঘাটি করেছে আমার সারা জীবন, একদিক দিয়ে ভালো হয়েছে, এত ঘাটাঘাটি করেও কিছুই খুঁজে পায় না, এটা তো আরও আমাকে একটা পজিটিভ ব্র্যান্ডিং করে। কিন্তু এই যে ঘাটাঘাটি করাটার অধিকার তাদের নেই এবং আমার কোনো প্রয়োজন নেই আমার ডিভাইসের পাসওয়ার্ড তাদেরকে দেওয়ার, এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না। কিংবা আমাকে দিয়ে যে আমার সেই লাইফটা ডিলিট করানোর প্রচেষ্টা করা হয়েছে যে যাতে মানুষের কাছে না পৌঁছায়, এটা যে একটা বেআইনি কাজ, আমাকে দিয়ে জোর করে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করানোর চেষ্টা করা, এই জিনিসগুলো তো আমি জানতাম না। মানে সহজ ভাষায় হচ্ছে একেবারে মানুষকে সচেতন হওয়ার যে আমাকে এক্স্যাক্টলি আমাকে একজন আইনজীবী ছাড়া, আমার পরিবারকে না জানিয়ে, আমাকে না জানিয়ে হঠাৎ করে একটি কোর্টে নিয়ে হচ্ছে একটা ভুয়া মামলাতে আটকে দেওয়া হয়েছে, এটা করার যে কোনো অধিকার নেই, এটা তো আমি জানতাম না। সো প্রতিটা মানুষকে আসলে এই জিনিসগুলো জানতে হবে এবং নিজের স্বার্থে জানতে হবে, যতটা পারুন সচেতন হন
এবং কখনো হচ্ছে নিজের ওপর বিপদ আসবে তারপরে আমি প্রতিবাদ করব এটার অপেক্ষা করবেন না। আপনার সামনে যখন অন্য কাউকে বিপদে দেখবেন সবার আগে আপনি আওয়াজ তুলুন, কারণ আজকে আপনি চুপ থাকলে আগামীতে যখন সেই বিপদ আপনি 100% ধরেই নেন আপনার পর্যন্ত পৌঁছাবে এক এক করে, তখন বাকি মানুষগুলো কিন্তু অলরেডি বিপদে পড়ে গিয়েছে, আপনার পাশে দাঁড়ানোর জন্য কেউ বাকি থাকবে না। মেঘনা, আপনার জন্য শুভকামনা, আপনার সব ঝামেলা আসলে শেষ হবে সেই প্রত্যাশা থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য এটি নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো তারকার সাথে, নতুন কোনো আড্ডায়। আজ এই পর্যন্ত। এটি নিউজের সাথে থাকবেন।